হুমায়ূন আহমেদের 'হিমু' সিরিজের 'ময়ূরাক্ষীর' আজকে পর্ব ৪। আমার কাছে এটা পাবেন না তালই সাব। সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব? পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এসেছি। ২ টা দিন লাগবে। এই ছেলেকে আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালই সাব। আত্মীয়র মধ্যে গন্ডগোল আমার পছন্দ হয় না। আইনের আশ্রয় নিলে আপনারই ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি, কোর্ট ফি এখন বাড়িয়ে করেছে ৩ গুণ। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সেই উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এটা তো বাপের বেটা। আজ তাহলে উঠি তালই সাব। বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দেবেন। আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। ২ দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পিশাচ শ্রেণীর। কাজেই তাদের সম্পর্কে আগে থেকে একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি, বড় মামা এবং অন্য ২ মামার আচার-আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার ৩য় দিনের একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে ৩ টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল ৩ টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবা করা যায়। তাতে দোষ হয় না। দেখি বড় ছুরিটা বার করো। এই কাজ তো আর কেউ করবে না, আমাকে করতে হবে। উপায় কি? মামা নিজেই উঠানের ৩ টে বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। ৩ মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন। একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া, একসঙ্গে সন্ধেবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লাছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে। এক মামি ভাত দিয়ে যাচ্ছেন, আরেক মামি দিচ্ছেন ১ হাতা করে তরকারি। ২ হাতা ডাল, চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও, ওটা দাও। বললেই চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই ছিল। এ ওকে মারছে, সে তাকে মারছে। সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না। নালিশ দেওয়ায় বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ, কী সমাচার ভালোমতো শোনাই হলো না। হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে দেয়া হলো। সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না। আমি বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাতো না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুকু করছে। কেউ ফিরে তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই। এ ওরটা পড়ছে, ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকেই আমি ম্যাট্রিক পাশ করি। যে বছর ম্যাট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না। বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোচ। মামার পেট এ4 ও4 হয়ে যায়। কোচের খানিকটা পিঠ ছেদা করে বের হয়ে থাকে। উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হলো। দৃশ্য দেখার জন্য সারা গ্রামের লোক ভেঙ্গে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্য মহিষের গাড়ির ব্যবস্থা হলো। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না। তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারা এই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকেই দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে থানায় ওসির কাছে ৪ জনের নাম বললেন। তিনি বললেন তাদের হাতে টর্চ ছিল। তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব, এই কাজটা করবেন না।
ডেথ পেট কনফেশন খুব শক্ত জিনিস, শুধুমাত্র এর ওপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন, এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি। কোরআন মজিদ আনেন। আমি কোরআন মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বললেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরবার আগে মেজ মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ। কাজটা মন্দ হয় নাই। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে আগে মৌলানা ডাকিয়ে তওবা করলেন। তাকে খুবই আনন্দিত মনে হলো। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলেছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাফ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব। খামাকা কান্দো কেন? তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্দাকাটি না করে আমার কানের কাছে দুরূদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে। প্রবল ঝাঁকুনিতে ঘুম ভাঙল। চোখ মেলে দেখি বড় ফুপু। পাশের বিছানা খালি, বাদল নেই। সকালে ঘুম ভাঙতেই প্রথম যে জিনিসটা জানতে ইচ্ছা করে তা হচ্ছে কটা বাজে। বড় ফুপুকে এই প্রশ্ন করব না ভাবছি, তখন তিনি কাঁদো কাঁদো গলায় বললেন, কেলেঙ্কারি হয়েছে। কি কেলেঙ্কারি? মানুষকে মুখ দেখাতে পারবো না রে। আমি বিছানায় বসতে বসতে বললাম, মেরিন ইঞ্জিনিয়ার রাতে এসেছিল, তারপর আর ফিরে যায়নি, তাই তো? তুই জানলি কি করে? অনুমান করছি। আমি সকালে একতলায় নেমে দেখি ওই ছেলে আর রিঙ্কি। ছেলে নাকি রাতে তোর ফোপার অসুখের খবর পেয়ে এসেছিল, ঝড় বৃষ্টি দেখে আর ফিরে যায়নি। আর ওই বদমে সারা রাত ওই ছেলের সঙ্গে গল্প করেছে। বলো কি? আমার তো হাত ঘামছে। কীরকম বদমে চিন্তা করে দেখ। মেয়ের কত বড় সাহস! ওই ছেলে এসেছে ভালো কথা, আমাকে তো খবরটা দিবি। আমি গম্ভীর গলায় বললাম, ওই ছেলেরই বা কেমন আক্কেল, রাত দুপুরে এলো কি জন্য? হ্যাঁ, দেখ না কাণ্ড, বিয়ে হয়নি কিছু না, শুধু বিয়ের কথা হয়েছে। এর মধ্যে নাকি সারা রাত জেগে গল্প করতে হবে। রাত কি চলে গেছে নাকি? খুবই সত্যি কথা। এখন ধর কোনো কারণে বিয়ে যদি ভেঙে যায়, তারপর আমি মুখ দেখাবো কিভাবে? আমি এখনই নিচে যাচ্ছি ফুপু, ওই ফাজিল ছেলের গালে ঠাস করে একটা চড় মারবো, তারপর দ্বিতীয় চড় রিঙ্কির গালে। মেয়ে বলে তাকে ক্ষমা করার কোনো অর্থ হয় না। তুই সবসময় অদ্ভুত কথাবার্তা বলিস। কেন বলিস? ওই ছেলের গালে তুই চড় মারতে পারবি? কেন পারবো না? যে ছেলে 2 দিন পরে এই বাড়ির জামাই হচ্ছে, তার গালে তুই চড় মারতে চাস? তোর কাছে আসলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব? হুম। কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন। মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো যে আমি চাপ দিচ্ছি? চাপাচাপির কি আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি, এতেই তার ধন্য হওয়া উচিত। তার 3 পুরুষের ভাগ্য যে আমরা। ফুপু বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু যায় আসে না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলেকে রাজি করা হবে? দেখি কথা বলে। আমার ধারণা হবে। তোর কথা তো সবসময় আবার মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলায় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে দিয়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্য। বলে ফেলো। রিঙ্কির খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। 2 দিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, 2 দিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে, কথার কথা বলছি,
ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায় তাহলে আজ রাতের ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতাটা শেষ করে রাখা আর কি। পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনরা, ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করান, মানে রিঙ্কি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই। দীর্ঘদিনের শখ থাকলে তা তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই, তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললেই উনি ম্যানেজ করে দেবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কী নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কি করব বলুন। রিঙ্কি এত অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেনসিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলেছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটি মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলছে আর কোনো দিন যদি ওই মেয়ের নাম মুখে আনি, সে নাকি সুইসাইড করবে। এরকম সেনসিটিভ মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে। রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো। তার চেয়ে যা জরুরি তা হচ্ছে টিকিটের ব্যবস্থা। আমি ফোপা ফুপুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছেন কি না জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো না? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজন হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছো। অসম্ভব সুন্দর জোছনা হয়েছে। সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টার ট্রেনে তুলে দিতে এলাম। ফোপা ফুপু এলেন না, ফোপার শরীর খারাপ করছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিঙ্কি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা মাঝে মাঝে বলো। কিসের নদী? আছে একটা নদী। আমি আমার অতি প্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দেই, অন্য কাউকে দেই না। তুই আমার অতি প্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবু প্রিয়। তুমি একটা পাগল, তোমার চিকিৎসা হওয়া দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানালার সঙ্গে সঙ্গে এগুতে থাকলাম। রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিঙ্কির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নাই রিঙ্কির নামের মেয়েটির জীবনের শেষ কান্না হোক। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, দ্য নিউ বোর্ডিং হাউস। মজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন এই অন্ধঘর খুঁজে বের করে। নামমাত্র ভাড়ায় একটা ঘর। সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল, চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতার জায়গা নেই। মজিদের চৌকিতে একটা শীতল পাটি, শীত গ্রীষ্ম সবসময় পাতা থাকে। মশারিও খাটানো থাকে। প্রতিদিন মশারি তোলা এবং মশারি ফেলার সময় মজিদের নেই। তাকে সকাল থেকে রাত 11টা পর্যন্ত নানান ধান্দায় ঘুরতে হয়। প্রতি মাসে 3টি মানি অর্ডার করতে হয়। একটা দেশের বাড়িতে, একটা তার বিধবা বড় বোনের কাছে, এবং তৃতীয়টি আবু কামাল বলে এক ভদ্রলোককে। এই ভদ্রলোক মজিদের কোনো আত্মীয় নন। তাকে প্রতি মাসে কেন টাকা পাঠাতে হয় তা মজিদ কখনো বলেনি। জিজ্ঞেস করলে হাসে। এইসব রহস্যের কারণেই মজিদকে আমার বেশ পছন্দ। আমাকে মজিদের পছন্দ কি না আমি তা জানি না। সে মানুষের সঙ্গে সম্পূর্ণ অনাগ্রহ নিয়ে মেশে।
কোনো কিছুতেই অবাক বা বিস্ময় প্রকাশ করে না। সম্ভবত শৈশবেই তার বিস্মিত হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে পড়বার সময় তাকে একবার একটা ম্যাজিক শো দেখাতে নিয়ে গিয়েছিলাম। ডাচ এক জাদুকর জার্মান কালচারাল সেন্টারে জাদু দেখাচ্ছেন। বিস্ময়কর কাণ্ডকারখানা একের পর এক ঘটে যাচ্ছে। এক সময় তিনি তার সুন্দরী স্ত্রীকে করাত দিয়ে কেটে দুটুকরো করে ফেললেন। ভয়াবহ ব্যাপার। মহিলা দর্শকরা ভয়ে উ উ জাতীয় শব্দ করছে। তাকিয়ে দেখি মজিদ ঘুমিয়ে পড়েছে। ক্ষীণ নাক ডাকারও শব্দ আসছে। আমি চিমটি কেটে তার ঘুম ভাঙালাম। সে বলল, কি হয়েছে? আমি বললাম, করাত দিয়ে মানুষ কাটা হচ্ছে। মজিদ হাই তুলে বলল, ও আচ্ছা। সে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। অথচ আমি অনেক ঝামেলা করে দুটো টিকিট জোগাড় করেছি, যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও তাকে যদি নিয়ে যাওয়া হয়, সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা, এটাই তাজমহল। ভালোই তো, মন্দ কি? মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার ইচ্ছা। সত্যি সত্যি সে কি করে, বা আসলেই কিছু করে কি না। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তার পরপরই পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগের বাসি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞাসা করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কী রে মজিদ? মজিদ এ প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর দেয় না সে। আজ তোর টিউশনি নেই? ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়ল, ছুটির দিনে যখন হাতে তার কোনো কাজ থাকে না, তখন সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়। আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়ার বা পাওয়ার নেই। 4-5টা টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজেই সে খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল। তারপর, ধুর, আমার হবে না, এই বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি? তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন। আমার কোনো দায় দায়িত্ব নেই। তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি। তুই তো কিছু করছিস না। মজিদ কিছু বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞাসা করবে, কিসের এক্সপেরিমেন্ট? তাও করল না। আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম, যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখার ইচ্ছা, একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কি হয়। আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে, না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়। আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করল। চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছো? চিনি না জানি না একটা ছেলেকে নিয়ে আমি যাব। তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটা পথ। সে যত রাগ করবে আমি তত হাসব। আমার হাসি দেখে আরও রাগবে, আমি আরও হাসব। সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি এক ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়। পত্রিকায় দেখলাম জিরাফ এসেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তবু দেখে আয়। ইচ্ছে করছে না। আমার এক দূর সম্পর্কের ফুফাতো বোন, বেচারির চিড়িয়াখানা দেখার শখ। সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না। তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে। সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসছেন কেন? পেছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসল। তার মুখ ভাবলেশহীন। একবার ভালো করে দেখলও না তার পাশে যে বসে আছে সে মানবী না অপ্সরী। ফিরে আসার পর জিজ্ঞাসা করলাম, কেমন দেখলি? ভালোই।
কথা হয়েছে রূপার সঙ্গে? হুম। কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কী রঙের শাড়ি ছিল বল তো? লক্ষ্য করিনি তো। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই। রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করি কী করে আশেপাশের জগৎ সম্পর্কে সম্পূর্ণ নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনার যে স্তরে পৌঁছেন, মজিদ সে স্তরটি কী করে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় আমার জন্য যেসব উপদেশ লিখে রেখে গেছেন, তার মধ্যে একটার শিরোনাম হচ্ছে নির্লিপ্ততা। তিনি লিখেছেন, পৃথিবীর সকল মহাপুরুষ এবং মহাজ্ঞানীরা এই জগৎকে মায়া বলিয়া অভিহিত করিয়াছেন। আমি আমার ক্ষুদ্র চিন্তা ও ক্ষুদ্র বিবেচনায় দেখিয়াছি আসলেই মায়া। স্বামী ও স্ত্রীর প্রেম যেমন মায়া বই কিছুই নয়, ভ্রাতা ও ভগ্নীর স্নেহ সম্পর্কও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙ্গিতে হইবে। মানুষের অসাধ্য কিছু নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভেতরে সেই ক্ষমতা আছে। সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমায় শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর এবং অনাদর করা হইয়াছে। মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটা বড় পরীক্ষার অংশ। এই পরীক্ষায় সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটা সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করতে পারব না? বাবা আমার ভেতর থেকে মায়া কাটানোর চেষ্টা করেছেন। শৈশবের কথা কিছু কিছু মনে আছে। একটা খেলনা আমার হয়তো খুব পছন্দ হলো, তিনি কিনে আনলেন। গভীর আনন্দে আমি আত্মহারা। তখন হঠাৎ বাবা বললেন, আচ্ছা আয়, এবার এই খেলনাটা ভেঙে টুকরো টুকরো করে ফেলি। আমি বিস্মিত হয়ে বললাম, কেন? এমনি। বাবা একটা হাতুড়ি দিয়ে খেলনা ভাঙতে বসতেন। আমি কাঁদো কাঁদো চোখে তাকিয়ে দেখতাম। একবার খাঁচায় করে একটা টিয়া পাখি নিয়ে এলেন। কি সুন্দর সবুজ রং, লাল টুকটুকে ঠোঁট। আমি বললাম, বাবা, আমরা কি এটা পুষব? তিনি হাসি মুখে বললেন, হ্যাঁ। আনন্দে আমার চোখে পানি এসে গেল। আমি বললাম, টিয়া পাখি কি খায় বাবা? শুকনা মরিচ খায়। ঝাল লাগে না? না। একটা শুকনা মরিচ নিয়ে এসে দাও, দেখবে কিভাবে কপ করে খাবে। আমি ছুটে গেলাম শুকনো মরিচ আনতে। মরিচ এনে দেখি বাবা টিয়া পাখিটা গলা টিপে মেরে ফেলছেন। এমন সুন্দর একটা পাখি মরে পড়ে আছে। ভয়ঙ্কর একটা ধাক্কা লাগলো। বাবা বললেন, মন খারাপ করবি না, মৃত্যু হচ্ছে এ জগতের আদি সত্য। তিনি তার পুত্রের মন থেকে মায়া কাটাতে চেষ্টা করছেন। তার চেষ্টা কতটা সফল হয়েছে? মায়া কি কেটেছে? আমার তো মনে হয় না। এই যে মজিদ চুপচাপ বসে আছে, পত্রিকার পাতা উল্টাচ্ছে, কেন জানি বড় মায়া লাগছে তাকে দেখে। এই মায়া আমার বাবা শত ট্রেনিংয়েও কাটাতে পারেননি, অথচ মজিদ কোনো রকম ট্রেনিং ছাড়াই সব মায়া কাটিয়ে বসে আছে। মজিদকে ছাত্র হিসাবে পেলে বাবার লাভ হতো। মজিদ, কি? আমার হাতে একটা চাকরি আছে, করবি? কি চাকরি? কি চাকরি জানি না। আমার বড় ফুপা বলেছেন জোগাড় করে দিতে পারেন। তিনি আমাকে চেনেন কিভাবে? চেনেন না। চাকরিটা আমার জন্য, তবে আমি তোকে পাইয়ে দেব। দরকার নাই। দরকার নেই কেন? টাকা পয়সা টানাটানি এখন আর আগের মতো নেই। দেশে এবার থেকে আর টাকা পাঠাতে হবে না। কেন? বাবা মারা গেছেন। সে কি? আমি বিস্মিত চোখে তাকিয়ে রইলাম। মজিদ বলল, এত অবাক হচ্ছিস কেন? বুড়ো হয়েছে, মারা গেছে। কিছুদিন পর আর বোনকেও টাকা পাঠাতে হবে না। সেও কি মারা গেছে? না, তার ছেলে পাশ করে গেছে, বিয়ে পাশ করেছে।
চাকরি বাকরি কিছু একটা পেয়ে যাবে। তুই চাস না তোর একটা গতি হোক? আরে দূর দূর, ভালোই তো আছি। মজিদ হাই তুলল। আমি বললাম, ভাত খেয়েছিস? না। চল খেয়ে আসি। রাস্তায় নেমে মজিদ বলল, বিয়ে বাড়ি টাড়ি কিছু পাওয়া যায় কিনা খুঁজে দেখবি, বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমি বললাম, বিয়ে বাড়ি খুঁজতে হবে না, চল পূর্ণ ঢাকায় নিয়ে গিয়ে তোকে বিরিয়ানি খাওয়াবো, টাকা আছে। আবার অত দূর যাব? আজ ছুটির দিন ছিল, একটু হাঁটলেই বিয়ে বাড়ি পেয়ে যেতাম। তুই কি একটা বিয়ে করবি নাকি? আমি? আরে দূর দূর, বিয়ে করা মানে শতেক যন্ত্রণা, শতেক দায়িত্ব। দায়িত্ব আমার ভালো লাগে না। সিগারেট খাবি? মজিদ হ্যাঁ না কিছুই বলল না। দিলে খাবে, না দিলে খাবে না। আমি রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম। মজিদ নির্লিপ্ত ভঙ্গিতে টানছে। আমি বললাম, তুই দিন দিন কী হয়ে যাচ্ছিস বলতো? কী হচ্ছি? গাছ হয়ে যাচ্ছিস। সত্যি সত্যি গাছ হতে পারলে ভালোই হতো। আমরা রিকশার খোঁজে বড় রাস্তা পর্যন্ত চলে এলাম। রিকশা আছে, তবে ওরা কেউ পুরনো ঢাকার দিকে যাবে না। দূরের ট্রিপে ওদের ক্ষতি, কাছের ট্রিপে পয়সা বেশি, পরিশ্রমও কম। এত কিছু মাথায় ঢুকবে না এরকম বোকা একজন রিকশাওয়ালার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। মজিদ, বল, তুই দেখ রিকশা পাস কিনা, আমি চট করে একটা টেলিফোন করে আসি। আচ্ছা। আমি টেলিফোন করতে ঢুকলাম তরঙ্গিনী নামের স্টেশনারি দোকানে। আজকাল চমৎকার সব দোকান হয়েছে। এদের নাম যেমন সুন্দর, সাজসজ্জাও সুন্দর। আমাকে দেখেই দোকানের সেলসম্যান জামান এগিয়ে এলো। এই ছেলের বয়স অল্প, সুন্দর চেহারা। একদিন দেখি দোকানে আর আসছে না। মাস দুয়েক পরে আবার এসে উপস্থিত। সমস্ত মুখ ভর্তি বসন্তের দাগ। ব্যাপারটা বিস্ময়কর, কারণ পৃথিবী থেকে বসন্ত উঠে গেছে। এই ছেলে সেই বসন্ত পেল কি করে? সবসময় ভাবি জিজ্ঞাসা করা হয়ে ওঠে না। তবে তার মুখে দাগ হবার পর তার ব্যবহার খুব ভালো হয়েছে। আগে ব্যবহার খুব খারাপ ছিল। জামান হাসি মুখে বলল, স্যার ভালো আছেন? হুম। টেলিফোন করবেন? যদি টেলিফোনের ডায়াল টোন থাকে এবং টেলিফোনের চাবি থাকে তাহলে করব। দুটো টেলিফোন করব। এই যে 4 টাকা। টাকা দিয়ে সবসময় লজ্জা দেন স্যার। লজ্জার কিছু নেই। টেলিফোন শেষে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। প্রায় জিজ্ঞাসা করব ভাবি, কিন্তু মনে থাকে না। আজ আপনি মনে করিয়ে দেবেন। জি আচ্ছা। আমার সামনে টেলিফোন দিয়ে জামান সরে গেল। এইটুকু ভদ্রতা আছে। অধিকাংশ দোকানেই টেলিফোন করতে দেয় না, টাকা দিয়েও না। যদিও দেয়, রিসিভারের আশেপাশে ঘুরঘুর করে, কি কথা হচ্ছে শুনবার জন্য। হ্যালো, কে কথা বলছেন? তুমি কি মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি মীরা। আপনি কে আমি বুঝতে পারছি। আপনি টুটুল। আসল জন না, নকল জন। ওই দিন খট করে টেলিফোন নামিয়ে রাখলেন কেন? আমার অসম্ভব কষ্ট হয়েছিল। টেলিফোন নামিয়ে রাখিনি তো, হঠাৎ লাইন কেটে গেল। আমিও তাই ভেবেছিলাম। অনেকক্ষণ টেলিফোনের সামনে বসেছিলাম। লাইন কেটে গেলে তাহলে আবার করলেন না কেন? টাকা ছিল না। টাকা ছিল না মানে? আমি তো বিভিন্ন দোকান টোকান থেকে টেলিফোন করি, 2 টাকা পকেটে নিয়ে যাই। আরেকবার করতে হলে আরও 2 টাকা লাগবে। বুঝতে পারছো? পারছি। এখন আপনার সঙ্গে টাকা আছে তো? আছে। ওই দিন আপনার টেলিফোন পাওয়ার পর বাবাকে সব বললাম। বাবাকে তো চেনেন না, বাবা খুবই রাগী মানুষ। তিনি প্রথমে আমাদের দুজনকে খুব বকা দিলেন, আপনাকে রাস্তা থেকে তোলার জন্য এবং পথে নামিয়ে দেবার জন্য। তারপর, আচ্ছা, আপনি আমার কথা শুনছেন তো? হ্যাঁ শুনছি। তারপর বাবা গাড়ি থেকে থানায় গেলেন, ফিরে এলেন মন খারাপ করে। মন খারাপ করে ফিরলেন কেন? কারণ ওসি সাহেব আপনার সম্পর্কে অদ্ভুত অদ্ভুত কথা বলেছেন। আপনি নাকি পাগল ধরনের, তার উপর কবি। আমি কবি? হ্যাঁ। আপনি যে কবিতার খাতাটা থানায় ফেলে এসেছিলেন, বাবা সেইটিও নিয়ে এসেছেন। তাই নাকি? হ্যাঁ, আমি সবগুলো কবিতা পড়েছি। কেমন লাগলো? ভালো, অসাধারণ। সবচেয়ে ভালো লাগলো কোনটা বলবো? আমার কিন্তু মুখস্থ। কবিতাটার নাম রাত্রি। পরীক্ষা নিচ্ছি, দেখি সত্যি সত্যি তোমার মুখস্থ কিনা। কবিতাটা বলো। মীরা সঙ্গে সঙ্গে আবৃত্তি করল।
অতন্দ্রিলা ঘুমাওনি জানি, তাই চুপি চুপি গাঢ় রাত্রে শুয়ে বলি, শোনো, সৌর তারার ছাওয়া এই বিছানায় সূক্ষ্ম জাল রাত্রির মশারি,